বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে এবং ডানে দুজনই ব্যবসায়ী নেতা। আমার বায়ে যিনি আছেন নানা ট্রেড বডির সঙ্গে তিনি যুক্ত, নানা ট্রেড বডির নেতৃত্ব দিয়েছেন, এফবিসিসির পরিচালক ছিলেন, বারবিডার প্রেসিডেন্ট ছিলেন, সার্ক চেম্বারের সঙ্গে ছিলেন, বাংলাদেশ জাপান চেম্বারের সঙ্গে এবং জাপানিজ ইনভেস্টারদের বাংলাদেশে যারা অ্যাডভাইজার তাদের অ্যাডভাইজার, এবং সেই সঙ্গে জাপান সম্রাট কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত আব্দুল হক আমার বায়া বসা। আমার ডানে রয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট এবং এর আগে তিনি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করব। তার আগে একটু নজর দিতে চাই দেশের সাম্প্রতিককালে যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার প্রেক্ষিতে যে ঘটনা প্রবাহ গত কয়েকদিন ধরে ঘটলো, আপনাদের মতামত কি? দেশের একজন নাগরিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে, অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত মানুষ হিসেবে মিস্টার আব্দুল হক। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত বেদনাহত এবং খুব চিন্তিত এবং আমি বলবো শোকাহতভাবেই আমি বলবো যে এই ঘটনাটার এই পরিণতিটা এই পর্যায়ে আসলো, যেটা কখনোই কোনো মতে কাঙ্ক্ষিত ছিল না। কারণ তরুণ প্রজন্ম তারা তাদের হতাশার বহিঃপ্রকাশটা এভাবে করেছে। এখন সেটার রিটার্নটা কিংবা সেটার বিপরীতে যে আচরণটা করা হলো সেটা কোনো মতেই আমার কাছে মনে হয় কাঙ্ক্ষিত ছিল না। কারণ তাদের হতাশা, তারা চাকরি বাকরি খুব সামান্য পাচ্ছে, কিংবা এর সাথে কোটা ছাড়াও, কোটা কিন্তু হয়তো একটা ইস্যু, কিন্তু কোটা ছাড়া অনেক কিছুর সামগ্রিক কিংবা যোগফল হয়েছিল। যেমন ধরেন পাবলিক সার্ভিস কমিশনের যে মারাত্মক দুর্নীতির কথা প্রকাশ পেল, এইসব দেখে কিন্তু তারা হতাশ হয়ে যাচ্ছে। আবার অপরদিকে প্রাইভেট বিনিয়োগ এমনভাবে কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না যে বাইরে বেসরকারি খাতে অনেক চাকরি বাকরি হবে, যাতে তারা হয়তো এইসব সরকারি চাকরি কিংবা বিসিএসের দিকে নজরটা হয়তো কম যেতে পারত। এখন এই জায়গায় এসে তারা যখন কোটা আন্দোলনে নামলো, কোটাতে কিন্তু যেটা বাস্তব অবস্থা সেটা হলো যে কোটাতে যদিও মুক্তিযোদ্ধার কোটা 30% রাখা আছে, কিন্তু কখনোই সেটা 10%-এর বেশি মুক্তিযোদ্ধা খাতে যায়নি। কারণ অত প্রার্থী নাই, যেটা আমি অথেন্টিক্যালি আজকে জেনেছি সরকারের একদম অনেক উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার কাছ থেকে। কিন্তু এইটাকে হয়তো আলোচনা করে 10% হতে পারত, কারণ 10%-এর বেশি নিচ্ছে না, অতএব সরকার এটা হয়তো করতে পারতেন, বিবেচনা হতে পারত। সেটাকে টোটালি কোনো আলোচনার মধ্যে না গিয়ে সরাসরি সেখানে যে এই হেলমেট পরা ছাত্রলীগের ছেলেরা গেল, এটা যারা করেছে কোনো মতে এটা বিবেচনাপ্রসূত কাজ হয়নি। কারণ আপনি এই বিশাল ছাত্র, তারা কি সবাই রাজনীতি করে? তারা কিন্তু অনেকেই রাজনীতি করে না, তারা চেষ্টা করছে জীবনে কি করবে, একটা স্বপ্ন, একটা তরুণ, তার তো নতুন রক্ত, সে তো মানে চিন্তা করে জীবন নিয়ে। যেমন যে ছেলেটা মারা গেল রংপুরে, সাইদ, সে তো মানে একটা ব্রিলিয়ান্ট ছেলে, গরিব ঘর থেকে, তার বোনের আহাজারি, মনে হয় কোটি কোটি মানুষ। আজকে সারা দেশ এমনিতেই আমরা মহরমের বেদনার মধ্যে আছে, কিন্তু এরা বেদনাহত করেছে। খুব প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে সেখানে তার বঙ্গবন্ধু শেখ তার পিতার কথা বললেন যে কোনো মৃত্যু, সেই হিসাবে আমি মনে করি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু ব্যবস্থাপনার ফেলিউর অফ গভর্নেন্স। কারণ গভর্নেন্সে আপনি একটা গণতান্ত্রিক দেশ আমরা বলছি, কিন্তু ইতিমধ্যে যে সমস্যাগুলো হয়েছে, যেহেতু আমাদের সেইভাবে অ্যাক্টিভ পার্লামেন্ট নাই, যে পার্লামেন্টে আলোচনা হতে পারত, এই কোটার বিষয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারত, বলা হচ্ছে আদালতে হবে, কিন্তু সবটাই হতাশাগ্রস্ত কিংবা তরুণ প্রজন্মের যে হতাশাটা, তারাও হয়তো সরকারের কাছে যেতে পারত, তারা যায়নি, তাদের সেরকম নেতৃত্ব নাই। কিন্তু কেউ না কেউ এগিয়ে এসে আলোচনার দ্বার খুললেই কিন্তু জিনিসটা একটা সমাধান হতে পারতো। এটা এমন কোনো বিষয় ছিল না যেটা সমাধান হতে পারতো না, কারণ ইতিমধ্যে কোটা কিন্তু সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এর আগেই তো কোটার ব্যাপারে নিয়েছিলেন 6 বছর আগে। তাহলে এখন যে গ্যাপটা তৈরি হয়েছে, সেখানে গিয়ে অনুরাগ কিংবা আবেগের আশ্রয় না নিয়ে তরুণদের মাইন্ডটা বোঝা উচিত ছিল। এখন আপনি তাদেরকে রাজাকার বলা হয়েছে, তারা বলছে আমরা রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এর মাধ্যমে কিন্তু সমাধানের পথ নয়, এটা কিন্তু কোনো মতে কাঙ্ক্ষিত না, এটা দুঃখজনক। এটার বেদনার কারণে আজকে এতগুলো প্রাণ চলে গেল একটা স্বাধীন সার্বভৌম দেশে, যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে। আমি যেটা বারে বারে বলতে চাই, যে দেশে কিন্তু
আমরা পাকিস্তানিদের প্রভাব বলকে মানতে চাইনি, আমরা কোনো প্রভাব বলে থাকবো, এটা আমাদের জাতির পিতাও। কিন্তু সব কিছুর পরে উনি কিন্তু এখান থেকে ভারতীয় বাহিনী যখন 16 ডিসেম্বর পরে এখানে এসেছে, কিন্তু বঙ্গবন্ধুর হস্তক্ষেপে কিংবা একক ইনফ্লুয়েন্সে কিন্তু এখান থেকে ভারতীয় বাহিনীকে যেতে হয়েছে নাকি। এবং তারপরে কি হলো দেখেন, তারপরে তিনি যখন ওয়াইসি সম্মেলনে গেলেন তখন কিন্তু ওনাকে ভারত থেকে বলা হয়েছে, ইতিহাস এটা যে বলা হয়েছে যে আপনি, ভারত মনে করে ভারতের জনগণ যে আপনার তাকে না জানিয়ে ওয়াইস থেকে, তিনি কিন্তু এমন জোরে টেবিলে থাপ্পড় দিয়েছিলেন যে সবার কফি উল্টে পড়ে গেছিল, উপচে পড়েছে। এটা বলেছেন একজন সচিব। এবং সেটা কেন বলে যে তিনি বলেছেন ইংরেজিতে যে আমি সভেরেন্টি এবং সাবসার্ভিয়েন্টের অর্থ জানি। অথবা এই দেশে যেখানে এত বড় একটা মুক্তিযুদ্ধ হলো, সেখানে কিন্তু আপনি তরুণদের মাইন্ডসেট বোঝা আমাদের দরকার ছিল। এবং জনগণ মুক্তিযুদ্ধ করেছে, জনযুদ্ধ হয়েছে এখানে। সেনাবাহিনী যদি রিভল্ট না করতো, আমাদের সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না এভাবে। আমি তার সাক্ষী, আমি কিন্তু সেখানে জয়েন করেছি, অর্থাৎ আমি এখন বেঁচে আছি, আমার বয়স 73। তো আমি বিনীতভাবে বলবো যে এই পথটা কোনো মতে কাঙ্ক্ষিত ছিল না। আমাদের যেখানে অর্থনৈতিকভাবে আমাদের একটা জায়গায় যেতে হবে, আমরা যেখানে পার্সু করছি চীনাদেরকে, জাপানিদেরকে, ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে যে আমাদের এখানে আসো, তো তারা তো আমার এই অবস্থা দেখলে আসবে না, আনস্টেবল দেখলে আসবে না, আমার সামষ্টিক অর্থনীতি যেরকম ভঙ্গুর দেখে আসবে না, আমার ব্যাংকিং সেক্টর একটা গ্রুপের কাছে 10টা ব্যাংক থাকবে, তারা কিন্তু আসবে না। আপনি সব নিয়ন্ত্রণ করছেন। আপনার, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী অনেক সফল, তিনি কন্ট্রোল করেছেন মিডিয়া, নিউজ পেপার, তিনি ব্যাংকগুলো কন্ট্রোল করতে পেরেছেন, ফাইন্যান্স কন্ট্রোল করছেন, অনেক ক্ষমতা তিনি কিন্তু দেখিয়েছেন। এবং ইতিহাসে কোনো স্বৈরশাসক কিংবা কোনো সামরিক শাসক যেটা পারে নাই, সেটা কিন্তু উনি করে একটা জায়গায় আছেন, গ্রেনেড হামলা থেকে বেঁচে আছেন। তার তো অনেক চ্যালেঞ্জ, এবং আমি বলবো যে সেই জন্যই তিনি হয়তো অনেক ডেসপারেট। এই যে এখন তার সফলতা, চ্যালেঞ্জটা হবে এই এই বিষয়গুলো মোকাবেলা করে। সেখানে ভালোবাসা দরকার, সহমর্মিতা দরকার, আদর দরকার, কম্পেশন দরকার, ফিলোসফি দরকার, উইজডম দরকার, এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনার ডিপ্লোমেসি এবং মানুষকে বোঝা। এখন এইখানে কিন্তু শুধুমাত্র এই তরুণদের এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যে কোটা তা কিন্তু না, অনেক হতাশা কিন্তু এখানে সমন্বয় করে এসে জমা হয়েছে। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন। যে অবশ্য হক ভাই যে ইস্যুটা আপনি আনলেন, যে আজ অবস্থানটা, দেশের পরিস্থিতিটা, যা হক ভাই আমাদের যে বর্তমান পরিস্থিতি নিয়ে যে কথাবার্তা বললেন, সেখানে আমি বলবো যে ঘটনাটা যেভাবে ঘটলো, সেখানে আমাদের রাজনীতিবিদদের ফেইলিউর মনে করি, আমি করি তাদের দূরদৃষ্টি সম্পন্ন, তাদের ভিশন থাকতে হবে যে হোয়াট উইল বি দি নেক্সট স্টেপ, কী হতে পারে। সেখানে ওনারা সেটা মনে ধারণা করতে পারেন না যে কী ঘটতে পারে। আমরা জাতির সাথে আমরাও শোকাবত, কিন্তু ঘটনাগুলো যেভাবে ঘটছে, এতে আমি একজন ব্যবসায়ী হিসেবে বলবো যে আমরা ইনফ্যাক্ট আজকে আপনি অর্থনীতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম, এটা আমাদের বিজনেসে এফেক্ট করবে, ইকোনমিতে এফেক্ট করবে, আমাদের এই সব কিছু মূলে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি দিবে যদি এটা যদি আরও অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে। আজকে ছাত্ররা বাইরে চলে গেছে, এবং ছাত্ররা যদি বাড়িতে গিয়ে, এবং সারা দেশে ছাত্র আছে, কোন গোষ্ঠীটা এটা করছে সেটাকে আমাদের চিন্তায় আনা উচিত ছিল। ইট ইজ নট দ্যাট একটা 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 রাজনীতির কোনো একটা অঙ্গ প্রতিষ্ঠান, সেটা তো না, এটা সারা দেশের ছাত্র সমাজ। আর তারা কেন উদ্বিগ্ন হবে না? আপনি জানেন যে আমাদের প্রতি বছরে প্রায় 20 লক্ষ ছাত্র বাইরে বা মানে কর্মজীবনে আসে, কিন্তু কয়জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি? এখন তারপরে 56% কোটা, তারপরে প্রশ্নপত্র ফাঁস দিয়া আরও সেখানেও আরও 20% চলে যাচ্ছে। তো তাহলে আমার বাকি আর 20% ছাত্র তো মেধাবৃত্তিতে আসতে পারবে না। সেই জন্য তারা ভবিষ্যৎ অন্ধকার মনে করি, তারা হয়তো কিছু কিছু ছেলে মেয়ে এগুলোতে নামছিল, কিন্তু সেখানে আমরা এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বলে আমাদের অগাধ বিশ্বাস আছে, তিনি জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আপনার চেষ্টা করবেন। ওনার সাথে যারা আছেন ওনারাও এখন বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে। আমি এই ব্যাপারে অর্থনীতির ক্ষেত্রে যে অর্থনীতির আলোচনাটা যদি করতে চাই, যে অনেকে মনে করেন যে এই আন্দোলন, যেটা একসময় কোটা সংস্কারের আন্দোলন ছিল এবং সেটা এখন বৈষম্য বিরোধী আন্দোলন, এবং আমাদের এই দেশ স্বাধীন হয়েছে যে কয়টা অঙ্গীকারের মধ্যে, আমরা মুক্তিযুদ্ধের কথা
চেতনার কথা শুনি, কিন্তু আসলে চেতনাটা কি সেটা আমরা কখনো বিশ্লেষণ করবার চেষ্টা করি না। যারা বলেন তারা জানেনও কি না লিখিত অঙ্গীকার যে আমরা একটা বৈষম্যহীন সমাজ করব, সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, যেটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে লিখিত আছে। এবং তারপরে আমরা যদি আমাদের ৭২-এর মূল কনস্টিটিউশনের দিকে তাকাই, সেখানেও এই কথাগুলি তার সঙ্গে অবশ্যই গণতন্ত্রের কথাও আছে। কিন্তু এই ছেলেমেয়েরা এখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, এবং আপনি কিছু কিছু ইঙ্গিত করছিলেন, মিস্টার হক কিছু কিছু ইঙ্গিত করছিলেন, এবং সেই বৈষম্যের মধ্যে এই আজকে যখন তারা আন্দোলন করছে তারা দেখছে যে তাদের কত রকমের সংকট, অথচ কিছু মানুষ, একজন পিয়ন 400 কোটি টাকা মালিক হয়ে যায়, প্রধানমন্ত্রী নিজের মুখের কথা, অন্য কারো কথা না, কারো কারো হাজার হাজার কোটি টাকা, কারো কারো হাজার হাজার বিঘা সম্পত্তি, এবং তারা বাইরে পাচার করে দিচ্ছেন। তো এগুলো এক ধরনের বঞ্চনা, ক্ষোভের সম্মিলিত পুঞ্জীভূত প্রকাশ তো বটেই। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে কি মনে করেন দেশের অর্থনীতি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? শুধুমাত্র আপনারা ব্যবসা বাণিজ্য করেন বলে শুধুমাত্র নিজেদের জায়গাটা ঠিক রাখতে হবে তাহলে তো হবে না। যেমন ধরেন যদি আপনি মনে করেন যে রাজনীতির বিষয়ে আপনার মাথা ঘামাবেন না, শুধু ব্যবসাটাই করবেন, সেটা হবে না। আপনি রাজনীতিকে আলাদা রাখতে পারবেন না। এই সমাজের নানা অংশের চাহিদা সেটাকে আপনি আলাদা রাখতে পারবেন না, এবং সেভাবে আপনি ব্যবসা করতে পারবেন। হয়তো একটা সার্টেন স্টেজ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু একটা সময় একটার সঙ্গে সম্পর্কিত। সো আমি একটু বুঝতে চাই যে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি আসলে কোথায় দাঁড়িয়েছে বলে আপনি মনে করেন, এবং সেখানে সম্ভাবনা কি, সংকট কি? আমি অর্থনীতির হালচাল সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলি প্লিজ। আমরা এটাকে ডিফাইন করবো কীভাবে, হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের অর্থনীতির পজিশনটা এখন কোথায় আছে। আমার কাছে মোদ্দা কথা কিছু বিষয় মনে হচ্ছে, সেটা হলো আমাদের ব্যাংকিং সেক্টর। সেই অর্থনীতির একটা মূল ইস্যু হলো যে ব্যাংকিং সেক্টর, যেখানে আমাদের অর্থের ব্যাপারটা দেখতে হবে। সো ব্যাংকিং সেক্টরে কী অবস্থা হচ্ছে, ব্যাংকিং সেক্টরে তারল্য সংকট আমাদের এখানে দেখা দিয়েছে। ব্যাংকিং সেক্টরে কী হচ্ছে, আমাদের মন্দরিনে দেখা যাচ্ছে, মন্দরিনে 11.11%, হুইচ মিনস এটা আপনার চিন্তা করতে পারেন। আর যদি মন্দরিনটাকে যদি রিশিডিউল করার যদি বলেন, তাহলে সেখানে আরও 20% নাই রিশিডিউল করে। দ্যাট মিনস অলমোস্ট 30 to 33% টোটাল ঋণের একটা সংকট আমাদের মধ্যে আছে, যে এই টাকাটা কবে কখন ফেরত পাওয়া যাবে। সো ব্যাংক ইন অলসো এ ভেরি ব্যাড পজিশন। এখন এটাকে কাভার আপ করার জন্য হোয়াট দে ডু, দে ইন্টারেস্ট রেট তারা বাড়াই দিল। ইন্টারেস্ট রেট তারা এখন 15% করছে, এবং আগামীকাল মানে আগামীতে আরও কত হবে আমরা জানি না। আমরা যদি আমাদের ব্যাংকগুলোতে আমরা শুনলাম যে কিছু কিছু ব্যাংকের তারল্য সংকটের জন্য ছাপানো হয়েছে টাকা ছাপায় তাদেরকে টাকা দেওয়া হয়েছে। তো এটা যদি হয় তাহলে তো আমরা ইউ ক্যান নট রিয়েলি ম্যানেজ। আমরা যদি কারেন্সি সিচুয়েশন বলি, আমরা ফরেন কারেন্সি শর্টেজ আছে, সবাই জানি। আমরা ইম্পোর্ট আজকে 15% 16% ইম্পোর্ট কমে গেছেন। এটা কেন? ইট ইজ বিকজ অফ দ্য ফরেন কারেন্সি শর্টেজ। সবচেয়ে বড় কথা হলো যে ইকোনমির কতগুলো ইন্ডিকেশন আছে, যেমন স্টক মার্কেট আমাদের কী অবস্থা আছে, হুইচ ইজ এ টোটাল ফেলিউর স্টক মার্কেট। আমাদের ইনফ্লেশন রেটের কী অবস্থা আছে, আমরা দেখেন আমাদের ইনফ্লেশন রেট যে 10%-এর ঘরের মধ্যে এখনও ঘুরপাক খাচ্ছে, উই ক্যানট চেঞ্জ। আপনি যদি জাস্ট শ্রীলঙ্কার কথা মনে করেন, শ্রীলঙ্কা 2022 সালে সেপ্টেম্বর মাসে ইট ওয়াজ এ 70% ইনফ্লেশন, অ্যান্ড গত মার্চ মাসে ইট ইজ এ 0.9% ইনফ্লেশন, অ্যান্ড গত মাসে ইট ইজ এ 1.7% ইনফ্লেশন। হাউ শ্রীলঙ্কা কেম ফ্রম দ্যাট পয়েন্ট টু দিস পয়েন্ট, এটা কি আমাদের অর্থনীতির ভিতরে এটা বুঝতে পারতেছেন না? দে মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস থিংস। আমাদের যদি ইনফ্লেশন, তো আমাকে আপনাকে বললাম, এবং আমাদের ইকোনমির সবচেয়ে যে নিরাপস্থানটা ব্যাংকে টাকা রাখা, সেটা টাকা নেয় মানি লন্ডারিং হয়ে চলে যাচ্ছে। সবাই মন্ত্রীরা বলছে মানি লন্ডারিং হচ্ছে, এভরিবডি ইজ সেইং মানি লন্ডারিং হচ্ছে। করাপশনের কেস তো আর কী বলবো, সেটা তো পত্রিকায় এখন খুললে আপনারা করাপশনের কেস দেখতেছেন। এটা তো মাত্র ছোট্ট একটা পোর্শন আপনারা করাপশন কেস দেখছেন। করাপশন ইজ ইন লার্জ স্কেল ইন বাংলাদেশ, ইটস ভেরি হিউজ। এই করাপশন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, ইটস নট পসিবল। এক্সপোর্টের কথা যদি বলেন, এক্সপোর্ট আমরা গ্রোথ ধরছিলাম 15%, আমরা 2% এক্সপোর্ট করতে পারিনি। 2% গ্রোথ আমাদের এক্সপোর্ট হয়। ইম্পোর্টে আমরা রিডিউস করতে করতে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি, সো দ্যাট আমাদের যেন ফরেন কারেন্সি কাভারেজটা হয়। আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন, ইকোনমি, এগুলো কিন্তু ইকোনমির সব অবস্থি। আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন যদি আপনি বলেন, যে ছাত্ররা আজকে আন্দোলন করছে, কেন করছে? বিকজ আনএমপ্লয়মেন্ট ইজ এ সো মানে ক্রুয়েল ফর দি ফিউচার জেনারেশন। এদেরকে আপনি কোথা থেকে দিবেন? আপনারা অনেকে মনে করেন জিডিপি গ্রোথ, হোয়াট জিডিপি গ্রোথ? জিডিপি গ্রোথ ডাজ নট মিন ফর দি পুয়ার পিপলস অ্যান্ড এভরি পিপল। জিডিপি গ্রোথ ইজ সামথিং ডিফারেন্ট। ওটাকে বলি আমরা অনেক সময়, আমরা নিজেদেরকে বলি যে আমরা খুব ভালো আছি, বুঝছেন? এসেনশিয়াল প্রোডাক্টস যেগুলো আমাদের আছে, সেগুলোর দ্রব্যমূল্যের অবস্থানটা কী? এসেনশিয়াল প্রোডাক্টস বলতে আমরা বলি খাদ্য স্বয়ংসম্পূর্ণ। হোয়াট খাদ্য স্বয়ংসম্পূর্ণ? আমার এখনও 40 লক্ষ টন খাদ্য স্বয়ংসম্পূর্ণ না। আমরা 40 লক্ষ টন আমরা গম এবং আমি ইম্পোর্ট করছি আমরা।
তাহলে আমরা শুধুমাত্র চালের মধ্যে আসি, আমি খাদ্য কিন্তু আমার কি ডাল, আমার কি তেল যেটা এসেনশিয়াল প্রোডাক্ট, আমার কি পেঁয়াজ, আমার কি আপনার সুগার, আমার কি আটা ময়দা, where these are all essential products, every human being needs these things, এবং সেই এসেনশিয়াল প্রোডাক্ট আমার কিন্তু নাই, আমাকে ইম্পোর্ট করতে হয়, এবং ইম্পোর্ট করে আমি যদি জনগণকে দিতে চাই সেই ইম্পোর্টের কস্টিং কী আসে দেখেন, আমার ইম্পোর্ট কস্ট যদি 10 টাকা হয়, আমরা কিন্তু ব্যবসায়ীরা, টু বি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি অনেস্ট বিজনেসম্যান মেবি, আমরা ব্যবসায়ীরাও অনেক কারসাজি করি, আমরা অনেক ইনফ্লেশন করে ফেলি আমরা, এবং সেটা ইনফ্লেটেড প্রাইস দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি অনেকে, কিন্তু এগুলো ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, কিন্তু এদেরকে ধরার কোনো ব্যবস্থা নাই। তো এখন এগুলো যদি আমরা, এগুলো কেন হচ্ছে, এগুলো এটাতে গুড গভর্নেন্স নাই, কিন্তু এই গুড গভর্নেন্স না থাকে দিস ইজ হ্যাপেনিং, এবং এটা চলতেছে আমাদের দেশের মধ্যে। আমি এটাকে কি বলে যে আমাদের যে অর্থনীতির আমরা রূপরেখা দিচ্ছি, হোয়াট ইজ দিস ফিউচার অফ দ্য ভিশন, আমরা বলছি ইকোনমিক জোন করছি, আমরা ব্যবসা করছি, আমরা আমাদের হাইটেক পার্ক করছি। ফর ইউর ইনফরমেশন, হাইটেক পার্ক স্টিল 7 years 20% প্রগ্রেসও হয়নি। আপনি যদি ইকোনমিক জোনের কথা বলেন, 100টা ইকোনমিক জোন, প্রাইভেট সেক্টর নিয়ে 120টা ইকোনমিক জোন, 20% ইকোনমিক গ্রোথ নাই সেখানে কোনো রকমের প্রগ্রেস নেই। সেখানে ইকোনমিক জোনগুলো যে আর অন্যান্য ফ্যাক্টরিগুলো ছিল, যেমন একটা ওয়াটার ফ্যাক্টরি আমি এখন বলি, আপনি যদি ওয়াটার যদি চান, সেখানে ওয়াটারের আমরা সোর্স এখন পর্যন্ত দিতে পারিনি। সো ইন্ডাস্ট্রি করবে, সে ওয়াটার পাবে কোথায়? ই ক্যানট, স্যালিনিটি ইজ সো মাচ, সো দ্যাট ইন্ডাস্ট্রি ক্যানট রান। আমরা এই যে হাইটেক পার্ক মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এ বেসিক ফর দি স্মল কান্ট্রি, কারণ আমার তো ইন্ডাস্ট্রি ছাড়া আমি তো এগ্রিকালচারে হিউজ ডেভেলপমেন্ট করতে পারবো না, বিকজ আমার ল্যান্ড ইজ প্রোটেক্টেড, ল্যান্ড ইজ এ রিলেটিভলি স্মল ল্যান্ড, সো আই হ্যাভ টু গো ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে করতে থেকে আমরা দিস ইয়ার, মানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 18% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ইকুইপমেন্ট আসে নাই, ইম্পোর্ট হয়নি। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আমরা এই সিচুয়েশনে ফরেন, আপনারা বলতেছেন ফরেন ইনভেস্টরদেরকে আনবেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশ যাচ্ছেন, ফরেন ইনভেস্টমেন্ট আসবে। ফরেন ইনভেস্টমেন্ট কীভাবে আসবে? ওয়েন দ্য লোকাল পিপলস আর নট ইনভেস্টিং মানি ইন দ্য ইন্ডাস্ট্রি, দেন হাউ দ্য ফরেন পিপলস উইল কাম অ্যান্ড অ্যাট দিস সিচুয়েশন। সো এগুলো তো সব পত্রপত্রিকাতে আছে। আমি আপনাকে আজকে ট্যাক্স জিডিপি যে আমাদের ইয়েটা আছে, আমাদের কেন এই 19 কোটি 20 কোটি লোক আছে, ট্যাক্স জিডিপি রেটটা কত? ইটস ভেরি স্মল। সো ওয়াই আমি ট্যাক্স দিচ্ছি বলে আমার উপরে খড়গহস্ত, যে ট্যাক্স দিচ্ছে তার উপরে এনবিআর যত অত্যাচার করতেছে, আমি জানি না এটা কি করে সম্ভব, কোনো সভ্যতা সেটা হতে পারে না। এনবিআর ইজ এ রিয়েলি ক্রিয়েটিং প্রবলেম ফর দ্য বিজনেস পিপল, উই হ্যাভ টু ক্লোজ দ্য বিজনেস, ম্যাক্সিমাম পিপল উইল ক্লোজ, অবশ্য ক্লোজ করার কোনো স্কোপ নেই, দেয়ার ইজ নো এক্সিট প্ল্যান। আজকে বিজনেস ক্লোজ করার জন্য এক্সিট প্ল্যান নাই, আপনার সারা পৃথিবীতে এটা আছে, আমাদের এখানে নাই। তো আমি কি কারণে ব্যবসা করতে পারছি না, এটা তো রিজনস আর দেয়ার, গভর্নমেন্ট ক্যান আইডেন্টিফাই দিস থিংস। আপনারা বলেন যে আপনাদের রিজার্ভ খুব বেশি আছে, আপনারা $47 বিলিয়ন রিজার্ভে গেলেন, এখন আবার বলতেছেন যে আপনাদের রিজার্ভ এখনও আছে, এখনও খুব ভালো পজিশনে আছেন। আপনারা যেই আপনার ওয়ার্ল্ড ব্যাংক কিছু পয়সা দিল, যে আমাদের রেভিনিউ একটু বাড়লো, আমাদের রিজার্ভ একটা, বাট রিজার্ভ অ্যাকচুয়াল রিজার্ভ $20 বিলিয়ন যদি বলছেন, বাট ইট ইজ অ্যাকচুয়াল রিজার্ভ ইজ মাচ লেস দ্যান দ্যাট। সো এই যদি পরিস্থিতি হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, কোথাও সেই অর্থে আসার তেমন কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে অন্তত। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বেসিক থিং যেগুলো আছে, আপনাকে সোর্স অফ দি ইউটিলিটি, আপনাকে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এগুলো থাকতে হবে। আমাদের গ্যাসের ক্রাইসিস, 200% 300% কমিটমেন্ট করে দিলেন, আমাদেরকে অনবরত গ্যাস দিবেন, অনবরত ইলেকট্রিসিটি দেবেন, কইয়া প্রাইস হাইক করলেন, আমরা রাজি হলাম, আমরা 20 থেকে বললাম ঠিক আছে আমরা এগ্রিড, প্রাইস আমরা বেশি দিব, কিন্তু আমাদেরকে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস দিতে হবে। হোয়ার আজকে টুডে আমি আপনাকে আজকে একটা তথ্য দিই, এই মুহূর্তে গাজীপুর পিবিএস থেকে আমি খবর নিলাম, পার ডে 4.31 আওয়ার্স আপনার 10 ঘন্টার মধ্যে এই লোডশেডিং, এটা হলো জুন মাসে। 3.57 মিনিট আজ গতকালকে পর্যন্ত, এটা হলো গাজীপুর পিবিএস এর পল্লী বিদ্যুৎ সমিতির, দিস ইজ ইনফরমেশন, লোডশেডিং। তো লোডশেডিং হলে আপনি ইন্ডাস্ট্রি কী করে চালাবেন? জি, মিস্টার আব্দুল হক। জি না, মোয়াজ্জেম ভাই ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোয় কথাগুলো বলেছেন, তিনি আন্তর্জাতিক ব্যবসা করেন এবং অনেক অভিজ্ঞ মানুষ। আমার মনে হয় এগুলো তো দ্বিমত করার কোনো কিছুই নাই। আমি শুধু বলবো যে দেখেন, এই সংস্কারের বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, আমরা মনে হয় যে আমি বোধহয় খুব বেশি আলোচনা করেছি সংস্কার নিয়ে। কারণ কেন করেছি, যে চীনের মতো কান্ট্রি যারা কমিউনিস্ট কান্ট্রি, তাদের কিন্তু বিশাল একটা পার্টি, তার 130 কোটি পপুলেশন, প্রায় 100 কোটির উপরে পপুলেশন, এবং সেখানে কিন্তু তারা নিরন্তর সংস্কার করছে, অলমোস্ট এভরি ডে নতুন করে
একটা নীতিমালা করছে, একটা পলিসি তৈরি করছে। সেখানে আমরা বলা হচ্ছে যে তুমি পরিবর্তিত হও, পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলো। আজকে আমাদের এখানে এই যে বলা হলো, একজন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বললেন তার পিয়ন 400 কোটি টাকার সম্পদ আহরণ করেছে, সে হেলিকপ্টারে চলে যেত। এটা তো ওনার এখানে হয়েছে, ওনার অফিসের মধ্যে। তাই যদি হয়, অনেকে প্রশ্ন করছে তাহলে ওখানে বড় বড় যারা আছে তারা কি করেছে? 400 কোটি যদি পিয়ন করে তাহলে মালিকরা কি করছে? এইসব প্রশ্ন কিন্তু ফেসবুকে আসছে। আবার দেখা যাচ্ছে যে একজন পুলিশের আইজিপি, তার হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। তাহলে তরুণরা কি বার্তা পাবে? হতাশাটা দেখেন ওখান থেকে আসছে, যে তারা চাকরি পাচ্ছে না। হাজার হাজার ছেলেপেলেরা এই যে চাকরি না পেয়ে মোটরসাইকেল চালায়, কত রিস্ক নিয়ে। ডেইলি কিন্তু 12 জন করে, এভারেজ পার ডে 12 জনের মৃত্যু হয় মোটরসাইকেলে। তাহলে সে জীবনের একটা স্বাদ নিয়ে লেখাপড়া করে কোনো চাকরি বাকরি না পেয়ে ঢাকা এসে মোটরসাইকেল চালাচ্ছে। আমি এমনও পাইছি, আমি নিজে চলেছি, সে যশোর থেকে আসছে কিংবা রংপুর থেকে, কিচ্ছু চেনে না, কিন্তু কোনো আয়ের সোর্স নাই, এটা মোটরসাইকেল নিয়ে নেমে পড়েছে, ভালো করে চালাতেও জানে না। এবং কি হবে, পড়ে গেলে পাটা যাবে, ইয়ে হবে, এই যে অবস্থা। সেখানে প্রয়োজন ছিল যারা পরিকল্পনা করেন, যারা প্ল্যান করেন, তারা গ্লাসের রুমে বসে করছে। তারা কিন্তু বাইরের উষ্ণতা, বাইরে কখনো নামেন না, রাস্তায় নামেন না, হাঁটেনও না। মানুষের সাথে যোগাযোগটা অনেক কমে গিয়েছে রাজনীতিবিদদের। রাজনীতি সেরকম নাই যে যা থাকা উচিত ছিল। দেখেন আমাদের পাশে ভারত, সব কিছুর পরেও তার এখানে নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে একটা প্রশ্ন আছে, একটা, যে অমুক রাজ্যে অমুক জায়গায় কোনো একটা, কেন? ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনগুলো আছে বলেই ভারতের হাজারো সমস্যা আছে, তারপরে সে স্ট্রংলি টিকে আছে। তার প্রশাসন, তার বিচার ব্যবস্থা, তার আইনের শাসন, তার অ্যাকাউন্টেবিলিটি আছে বলেই কিন্তু, অথচ আমার এখানে কিন্তু আমরা এগুলোকে অলমোস্ট সব কিছু খতম করে ফেলেছি। তাহলে এখন যে অর্থ পাচার হচ্ছে, 400 কোটি টাকা যদি একটা পিয়ন ইয়ে করতে পারে, তাহলে টোটাল, আমি প্রশাসনের বহু অফিসারদেরকে চিনি, তারা অনেক সৎ। আমি বলবো, জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর একটা ইয়ে আছে, স্কলারশিপ স্কিম আছে, সেখানে কোনো কারাপশন হয় না। সারপ্রাইজিংলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক পাস করতে পারে নাই, প্রাইমারি স্কুলের শিক্ষক হারবার্ডে চান্স পাইছে এই বাংলাদেশে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু এই প্রকল্পটা, এবং প্রধানমন্ত্রী নিজে অনুরোধ করেছে, তাও কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারিরা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা পবিত্র থাকুক, এখানে কোনো রকমের অনুরোধ আমরা নেব না। কিন্তু তারা এই জিনিস যদি বাংলাদেশে হতে পারে, তার মানে সর্বক্ষেত্রে তো হতে পারত নাকি? তাহলে আপনি দুর্নীতি, মূলত দুর্নীতি এবং আপনার এই যে অপরাধ, দুর্বৃত্তরাই কিন্তু আমাদের সরকারও শেষ করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে, বিনিয়োগ জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যে আশাবাদ তৈরি হয়েছিল, ম্যাক্রো ইকোনমিটা আমাদের অনেক ভালো ছিল, সামষ্টিক অর্থনীতি, এই মোহিত সাহেব পর্যন্ত, তিনি মাঝে মাঝে বলে বসতেন যে সাগর চুরি হচ্ছে, বলছে না পার্লামেন্টে দাঁড়িয়ে, আবুল মাল আব্দুল মুহিত সাহেব, শ্রদ্ধাভরে স্মরণ করি, সাহস করে কিন্তু উনি বলেছিলেন। তো ওইগুলোকে কোনো রকমের অ্যাড্রেস না করে বরং আমরা কি করলাম, 10টা ব্যাংক একটা গ্রুপকে দেওয়া হলো, এবং তাতে গিয়ে ব্যাংকিং সেক্টরে যে মারাত্মক বিপর্যয় হলো, সেটা কোনো সংস্কার কিন্তু করা হয়নি। তা না করে কিন্তু আপনি এখন অর্থনীতি আপনি নিয়ন্ত্রণ করছেন, ঠিক আছে, কিন্তু অর্থনীতি তো নিয়ন্ত্রণ বুঝে না, অর্থনীতি তার নিজস্ব নিয়মে চলতে চায়। তাহলে এই যে পণ্যের মূল্য বাড়লো, আজকে সাধারণ মানুষের ঢাকাতে কোনো তরকারির দাম 100 টাকার নিচে নাই। হ্যাঁ, কোনো কচুরলতি যেটা কুমিল্লাতে 30 টাকা বিক্রি হয়, ঢাকাতে 130 টাকা আজকের বাজার দর, এই রাস্তার পাশে আমি নিজে কিনেছি। তাহলে টাকার মূল্য কী? এবং আমার যে মনে করেন যে লোকটা সীমিত আয় চলে, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা বেতন, সে কি খায় আর কোথায় থাকে, তার বাচ্চাদের কোথায় পড়াবে, তার ক্যালোরি ইনটেক কী হবে, সে তো কদিন পরে কিডনি ড্যামেজ হবে, লিভার ড্যামেজ হবে, আল্লাহর কাছে মোনাজাত করবে, কিন্তু সে তো আমাদের কারণে, রাষ্ট্রের কারণে সে কিন্তু শেষ হয়ে গেল, এ তো বুঝে না। অতএব আমার মনে হয় যে এখানে পরিবর্তন এবং সংস্কার ছাড়া কোনো বিকল্প নাই। রাজস্ব বোর্ডে যদি কিছু লোক এরকম হতে পারে যে শত শত কোটি টাকার মালিক হতে পারে, তো রাজস্ব বোর্ড কী করছে? গাড়ি রেজিস্ট্রেশনে যারা জড়িত তারা কিন্তু সব কোটি কোটি টাকার মালিক, ছেলেপেলে সবাই বাইরে পড়ে। আমার মতে বাংলাদেশে বড় একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার।
যারা বাইরে ছেলে মেয়ে পড়াচ্ছে তাদের আয় উৎস কী, সে হিসাবটা আসা উচিত। যদি কেউ হিসাব দিতে না পারে তার বাংলাদেশের নাগরিকতা থাকা উচিত নয়। আমার দেশের টাকা নিয়ে এসে আমার মানুষের উপার্জনকৃত টাকা নিয়ে বঙ্গবন্ধু কত জোরে সোরে আফসোস করে বলেছিলেন যে আমার মানুষ, তিনি কিন্তু শেষ পর্যন্ত মানে কি নির্মমভাবে জীবনটা দিয়ে গেল। আমরা কী শিখলাম সেখান থেকে? ওরকম মাপের একটা নেতা যে কিনা ভারতের মতো মানে কান্ট্রিকে টেবিল থাপড়ে বলতে পারছিল যে সোভারেন্টি অ্যান্ড সাবসার্ভিয়েন্ট আমি বুঝি। হ্যাঁ, তাহলে আমরা কী শিখলাম? অতএব এখানে ব্যাপক সংস্কার দরকার। এই রাষ্ট্রের সংস্কারটা হয়নি বলেই কিন্তু আজকে এরকমভাবে গোষ্ঠী তৈরি হয়েছে। যেমন গোষ্ঠীগুলোকে আপনি তোষণ করছেন, এই গোষ্ঠীকে আপনি এই সুবিধা দিচ্ছেন, ওই গোষ্ঠীকে এই সুবিধা দিচ্ছেন, ওই গোষ্ঠীকে এই সুবিধা দিচ্ছেন, কিন্তু জনগোষ্ঠীকে কী দিচ্ছেন? জনগোষ্ঠী হতাশায়, এই আজকের হতাশার বহিঃপ্রকাশ কিন্তু এটা। অর্থাৎ তাকে আপনি পুলিশ দিয়ে কিংবা হেলমেট বাহিনী দিয়ে ছাত্রলীগকে দিয়ে করবেন, ওরা তো দলে দলে এখন পদত্যাগ করছে, কারণ যারা বুঝে তারা জনশত্রু হবে না, আর জনগণের বিপক্ষে চলে যাচ্ছে জিনিসটা। অর্থাৎ জনগণ একটা পক্ষ, আর যদি এখানে আপনি গ্লাসের ভিতর থেকে নিজেকে বুঝতে না পারেন তাহলে এর পরিণাম কিন্তু ভয়াবহ। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমরা যে পর্যায়ে আসছি সেখানে থাকতে পারবো না। আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু যেমন আমি পার্সোনালি চেষ্টা করছি আমার নিজের কোনো সরকারি পদ পদবি ছাড়া বিগত 30টি বছর চেষ্টা করেছি জাপানিদেরকে বিনিয়োগে আনতে। কেন? কতগুলো কারণ আছে। জাপানে কিন্তু আয়ের যে বন্টন সেটা অনেক সৎ, যে আপনি যে কাজই করেন তার মিনিমাম স্যালারি দিয়ে আপনি কিন্তু জীবন নির্ধারণ করতে পারবেন। একটা বাসা, একটা বাচ্চার লেখাপড়া, নিজের ট্রান্সপোর্টেশন, হাউজিং সবটা কিন্তু হবে। সেভাবে কিন্তু বাসা ভাড়া, সরকারি বাসাগুলোর ভাড়া, যে আপনি কত বেতন পান, 1.5 লাখ ইয়েন, 1,50,000 ইয়েন, ওকে, তোমার বাসা ভাড়া 20,000 ইয়েন। তুমি কত পাও? আমি 3 লাখ ইয়েন পাই, তার বাসা কিন্তু আবার 30,000 ইয়েন। এইভাবে কিন্তু করা হয়েছে। আমরা এটাকে শিখতে চেয়েছিলাম যে এই সভ্যতাটা আমরা আনি, ওদের থেকে শিখি, সম্পদের বন্টন, আয়ের বন্টন, আইনের শাসন, সততা, কোয়ালিটি এবং জাতীয় পুঁজি তৈরি করা। আমি অন্তত বিশ্বাস করতাম যে জাতীয় পুঁজির একটা বিকাশ হোক, এবং জাতীয় পুঁজিটা কীভাবে তৈরি হবে? জাতীয় বুর্জোয়া শ্রেণী তৈরি করা। পুঁজির বিরুদ্ধে সবাই কথা বলে। দেখেন এই ভিয়েতনাম, আজকে ভিয়েতনাম কিন্তু কমিউনিস্ট কান্ট্রি। আমার ছোটোকালে ভিয়েতনামের মাইলাই গ্রাম জ্বালায় পড়ায় দিচ্ছেন আমেরিকানরা। সেখানে এজেন্ট অরেঞ্জ মানে নাপাম বোমা দিয়ে ভিয়েতনামের মাটিকে তামা বানাই দিচ্ছিল। সে আমেরিকা কিন্তু আজকে ভিয়েতনামের সবচেয়ে বড় বিনিয়োগকারী। কারণ কি? কারণ হচ্ছে আইনের শাসন, কারণ হচ্ছে সুবিধাদি, স্কিল ম্যান পাওয়ার এবং ভেরি স্ট্রিক্ট রুলস রেগুলেশন। এবং একটা জায়গায় গেলে, কালকে মোয়াজ্জেম সাহেব যাক, ভিয়েত ট্রেড নামে একটা এজেন্সির কাছে গেলে আমদানি, রপ্তানি, জমি, লাইসেন্স, পারমিট, বিদ্যুৎ, কাস্টম সব জায়গা থেকে সে কিন্তু সহযোগিতা পাবে। আমি বহু বলার চেষ্টা করছি, যে কথা বলে জাপানের মতো রাষ্ট্রের সরকারের কাছে পার্লামেন্টে বিল আনতে পেরেছি। আমি আব্দুল হক, কোথায় বাড়ি কুমিল্লাতে, কে বাংলাদেশে আমারে পুছে, কিন্তু জাপানের মতো দেশে পার্লামেন্টে বিল আনছে আমার বক্তব্যের পরে। জাপানের অর্থমন্ত্রীর সামনে বলেছিলাম, ইউসুফ দেলা হারুন সাহেব আমাদের অত্যন্ত একজন ভালো প্রেসিডেন্ট ছিলেন, খুবই শিক্ষিত, তার সাথে গিয়েছিলাম। এবং এনে কি করেছে তারা, আমাদের গ্লোবালি তাদের পলিসি পরিবর্তন করছে। আমি তখন ভাবলাম, মাই গড, আমি এত ভ্যালুয়েবল কথা বলেছি, কোথায়কার কুমিল্লার আব্দুল হক ঢাকা আসছি জাপানের মধ্যে, তার কথায় তারা 6 মাসের মধ্যে পার্লামেন্টে আনলো। আমার দেশে তো পারি নাই, আমার দেশে কেউ শুনছে না, কারণ আমার দেশে ওই সিস্টেমই নাই, সলাপরামর্শের প্রক্রিয়া নেই। আজকে কেন এই ঘটনা ঘটলো? এটা কিন্তু এমনকি কেউ ছিল না বলতো যে তাদেরকে ডাকেন, একটু কথা বলেন, ডাকলেই কিন্তু ঠান্ডা হয়ে যেত। বলছে বাবা ঠিক আছে 30% না 10% তো আমরা নাকি, তার মধ্যে কী করলেন আপনি? গুলি চালালেন। এই পুলিশ কি আমার কোনো কলোনি কান্ট্রির পুলিশ? সে সরাসরি গুলি চালাবে কেন? আমি কথা বহুবার বলেছি কিন্তু, যে বিভাজন হয়ে যাচ্ছে, বিভাজন কিন্তু ভয়ঙ্কর। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই ছেলেটি কোনো মিছিল বা কোনো কিছুর মধ্যে না, একা দাঁড়িয়েছিল ফাঁকা সামনে, যে ঠিক আছে আপনি তো গুলি করলেন গোটা দেশের তরুণের উপরে, জনগণের উপরে গুলিটা করলেন। কিন্তু এটা বোঝার মতো কি কেউ ছিল না যে একটা নিরস্ব মানুষকে আপনি লাঠি দিয়ে আঘাত করতে পারতো কিংবা দূরে যেতে পারতো, তাকে পায়ে গুলি কেন করলো? কেন গুলি করবে তরুণদের উপরে একটা স্বাধীন দেশের পুলিশ? কেন? আমি তীব্রভাবে এটা প্রতিবাদ জানাই। একটা মুক্তিযুদ্ধ হিসাবে আমি এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। দিস ইজ হাইলি অবজেকশনেবল, এটা স্বাধীন দেশে চলতে পারে না। সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ওয়েল, এখন তো অনেক পজিটিভ নেগেটিভ কথা অনেক সময় বলে ফেলি। অলসো পজিটিভনেস ইজ দেয়ার।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় আমাকে ভালো লাগে, কিন্তু বলে কিন্তু করে না মনে হয় যেন, সেটা হলো যে জিরো কারাপশন, জিরো টলারেন্স, কারাপশন জিরো টলারেন্স। তো জিরো টলারেন্স যদি করাপশনের ব্যাপারে ওনার হয়ে থাকে, আমার যতটুকু ধারণা ওনার কম্পিউটারে ওনার যে কম্পিউটারের মধ্যে সারা বাংলাদেশের এই যা কারা কারা করাপশন করছে এটা একটা ইতিহাস ওনার কাছে আছে, এবং সেটা উনি ইচ্ছা করলে এগুলো ধরতে পারেন। ওনার মন্ত্রীরা পর্যন্ত করাপশনের কথা বলেন, ওনার মন্ত্রীরা পর্যন্ত অনেক কথা বলেন, সেগুলো তো বাস্তব কথাগুলো বলেন, কিন্তু সেগুলো কেন ধরেন না উনি, এবং সেটা কেন উনি মেনটেন করতেছেন না আমি জানি না। অ্যান্ড পলিটিক্যাল কোন জায়গায় আমাদের প্রবলেমটা আছে। হাওয়ার যে ইকোনমির অবস্থা, যে সবচেয়ে ইকোনমির আমাদের সবচেয়ে বড় মানে সুবিধাটা বাংলাদেশের জন্য আছে আমি বলবো, বা আমাদের রিসোর্স আছে আমাদের বাংলাদেশে বলবো, হুইচ ইজ মেনি কান্ট্রিজ ডাজ নট হ্যাভ। এর মধ্যে সবচেয়ে বড় রিসোর্স হলো আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের মানব সম্পদ যেটা আছে। আমরা যদি একটা সেক্টরে যদি খালি আমরা উন্নয়ন করতে পারতাম, আজকে $23 বিলিয়ন আপনারা ফরেন কারেন্সি রেমিটেন্স পাচ্ছেন, কত লোক পাঠাইয়া? 1,30,00,000 লোক পাঠাইয়া। আমি তো 30 লক্ষ লোক পাঠাইয়া $50 বিলিয়ন আমি আনতে পারি, $100 বিলিয়ন আমি আনতে পারি, কিন্তু আমি কেন সেদিকে এগোচ্ছি না? আমি কেন ওই যাবতীয় অনেক প্রজেক্টের জন্য পয়সা খরচ করতেছি, কেন করছি না আমি জানি না। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে আমি এখন আপনার মাধ্যমে আমি বলতে চাই, আপনি প্লিজ লুক ইনটু দি এডুকেশন সেক্টর অফ বাংলাদেশ, মেক আওয়ার পিপল রিসোর্সফুল and send them in abroad and then bring the money in foreign currency. এটা আমাদের, এছাড়া গার্মেন্টস স্যাচুরেশন পয়েন্টে আমরা এসে গেছি। আমরা যদি আইটি সেক্টরকে আমরা বলতেছি যে নেক্সট সেক্টর আমাদের আইটি সেক্টর হতে পারে, আইটি সেক্টরে আমাদের সম্ভাবনা আছে, কিন্তু প্রফেশনাল তৈরি করতে পারছি না। উই আর টকিং অনলি, আমরা কিন্তু প্রফেশনাল বানাচ্ছি না। আমরা কম্পিউটার হাউ টু অপারেট এটা জানি, কম্পিউটারে কীভাবে চিঠি লিখতে হবে সেটা জানি, কম্পিউটারে একটা সফটওয়্যার আমরা দেখাই দিলেন সেটা আমি পারি, কিন্তু সফটওয়্যার বানানো, অ্যাপস বানানো এবং এগুলোতে রিয়েল পারদর্শিতা আমাদের মধ্যে নাই। সো এই জন্য সমস্ত ক্ষেত্রে আমাদেরকে প্রফেশনাল বানাতে হবে। এটা যদি প্রকল্প স্কিল, যদিও আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে গভর্নমেন্টের, সেখানে কি হচ্ছে আমার জানা নাই। আমি কিছু তথ্য আমার কাছে আছে অন্য আগে স্কিলের ব্যাপারে, এখন দেওয়ার মতো সময় আপনি অতটুকু আমাকে দিবেন না, আমি সেটা বলবো না। তবে 5,000 কোটি টাকা খরচ করে স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কুল লেভেলে দেওয়া হয়েছিল, এবং রেট অফ রিটার্ন ইজ জিরো। এবং যখন মাননীয় সচিব বললো আরও 5,000 কোটি টাকা দেওয়ার জন্য বলছি, সচিব বললেন যে কেন দিব 5,000 কোটি টাকা আরও ফার্দার, তুমি আমাদেরকে রেজাল্ট দাও, হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য 5,000 কোটি টাকা দিয়ে দিলাম। এটার জন্য কটা ছেলে চাকরি পেয়েছে, কটা ছেলে উন্নতি করছে, কটা ছেলে প্রফেশনাল হয়েছে, কটা ছেলে কোন জায়গায় গেছে, আমাকে সে তথ্য দাও। নো তথ্য, এবং তিনি আর 5,000 কোটি টাকা দিলেন না, এবং সেই জন্য উনি আবার শিফট হয়ে গেলেন, চেঞ্জ হয়ে গেলেন। সেই কথাটা এখন বলবো না, দেশে এটা চলছে। আমরা মনে করি যে, আমি মনে করি যে বাংলাদেশের সম্ভাবনাময় সবচেয়ে বড় হলো যে হিউম্যান রিসোর্স। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, যদি করতে পারি, তাহলে আমরা সম্ভাবনাময় আছে। আমাদের আইটি সেক্টরকে প্রফেশনাল তৈরি করতে হবে। ফরগেট দি এক্সপোর্ট, $5 বিলিয়ন এক্সপোর্ট আমাদের মন্ত্রী সাহেব রেগুলারলি ডেলি গত 3 বছর থেকে আমি শুনছি যে $5 বিলিয়ন এক্সপোর্ট করবো, $5 বিলিয়ন এক্সপোর্ট করবো। এই $5 বিলিয়ন এক্সপোর্ট করার থেকে তো $5 বিলিয়ন মার্কেট ইজ ইন বাংলাদেশ। আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরকে আপনি কেন আইটি সাপোর্ট করেন না? কিছু করতেছেন আপনি, আপনারা বলছেন ডিজিটালাইজ করেন না বাংলাদেশকে। ইট ইজ এ হিউজ মার্কেট। 20 কোটি লোকের জন্য একটা মার্কেটের আইটি সাপোর্ট যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার এখানে তো $5 বিলিয়ন, $10 বিলিয়ন মার্কেট ইজ দেয়ার। সো এখানে আমাদের একটা সম্ভাবনা আছে। আমাদের আরেকটা সেক্টর আছে লেদার সেক্টর, হুইচ ইজ এ হাইলি 100% র মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন বাংলাদেশ এক্সেপ্ট দি কেমিক্যালস। 100% র মেটেরিয়ালস ইন বাংলাদেশ। গত 20 বছর থেকে উই আর টকিং। আমরা কিন্তু এখানে আমরা কোনো রকমের কিছু করতে পারছি না। প্রতি বছরে 1,30,00,000 খালি কোরবানির সময় আমরা গরু ছাগল আমরা জবাই করছি, এদের চামড়াগুলো যদি খালি আমরা ঠিকমতো প্রসেস করতে পারতাম, তাহলে আমার এই সেক্টর থেকে আমরা প্রচুর মানে এক্সপোর্ট করতে পারতাম। এখন পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি মাত্র কমপ্লায়েন্টের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে হয়েছে, আর বাকি ইন্ডাস্ট্রিগুলো হয়নি। আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টর, বিলিভ মি, ইন দ্য হোল ওয়ার্ল্ডের মধ্যে যদি ট্যুরিজম সেক্টরে যদি প্রোডাক্ট যদি খোঁজেন, বাংলাদেশ ইজ দ্য মোস্ট রিচেস্ট মানে ট্যুরিজম প্রোডাক্টস ইন বাংলাদেশ। একেবারে ছোট থেকে আপ টু বড় পর্যন্ত, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত, নদী থেকে নালা পর্যন্ত, সমস্ত জায়গায় ট্যুরিজমের প্রোডাক্ট আছে। মানুষ ইজ অলসো ট্যুরিজম প্রোডাক্ট। একটা মানুষ ইউরোপ থেকে ইউরোপে যায় আপনার লোক দেখে না তো করতে, বাংলাদেশে আসলে দেখা গেল গুলিস্তানে যদি দাঁড়ায় হারে লক্ষ লোক, বলে ইট ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ট্যুরিস্ট। কলকাতাতে অনেক ট্যুরিস্ট পাবেন শুধু মানুষ দেখতে যায়, আর বাংলাদেশে এটাও একটা ট্যুরিস্ট কমপ্লায়েন্ট কান্ট্রি আমরা মানাতে পারছি না। আমরা যদি ট্যুরিস্ট কমপ্লায়েন্ট কান্ট্রি বানাতে পারি, আমি মনে করি যে একটু মার্কেটিং যদি আমরা ঠিকমতো করি, মার্কেটিংয়ের জন্য কিছু গভর্নমেন্ট কিছু পরিকল্পনা থাকতে হবে,
সেই পরিকল্পনা যদি থাকে তাহলে আমরা ট্যুরিস্টকে ডেভেলপমেন্ট করতে পারি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মোস্ট এসেনশিয়াল পার্ট হল দ্য পিপলস, আমাদের সেটা আছে। এটাকে যদি প্রপার প্ল্যানিং দিয়ে পলিসি দিয়ে যদি দিতে পারতাম, আজকে এক পলিসি আমাকে বললো ইকোনমিক জন্য আপনি জায়গা নেন, কোনো সমস্যা নেই, যে জায়গাটা নিয়ে হলো ওনাকে মানিটা দেওয়া হলো, তারপর বলতে আপনাকে ভ্যাট দেন 15%। হোয়াট ননসেন্স! আরে ভাই আপনি 15% ভ্যাট আপনি কেন ডিক্লেয়ার করলেন না প্রথমে? ওয়াই ইউ আর আস্কিং দি ভ্যাট নাও? সো ইটস এ বিগ প্রোগ্রাম, বিগ প্রজেক্টগুলো চলে গেছে, মানে শুধুমাত্র এই কথাটা বলার জন্য। পলিসি ইজ নট দি রিয়েলি, পলিসিগুলো ঠিক না আমাদের জন্য। আমি মনে করি যে এখানে আমাদের এই আমাদের এগ্রিকালচার আমরা খুব ডেভেলপ করছি, ধরেন আমাদের ফিশে আমরা খুব ডেভেলপ করছি। হোয়াই এগ্রিকালচার, অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং কেন ইন্ডাস্ট্রিকে আমরা ডেভেলপ করতে পারছি না? সারা পৃথিবীতে কিন্তু ফুডের তো ইজ এ বিগ ডিমান্ড। আমরা হালাল প্রোডাক্টের 600, আমরা বলি যে $4 billion মার্কেট ইজ হালাল প্রোডাক্ট। তো না, আই থিঙ্ক $600 or $700 billion. So why Bangladesh 99% is halal product? Why you could not really export the halal product? আমরা কেন হালাল সার্টিফিকেশনটা আজ পর্যন্ত ঠিক মতো করতে পারলাম না? ওয়াই? আমি তো বুঝতেছি না কেন গভর্নমেন্টের এই পলিসিটা। সো আমি মনে করি আমাদের এখনো প্রচুর সম্ভাবনা আছে। আমাদের যদি এগুলো কাজে লাগিয়ে দিতে পারি তাহলে আমরা সত্যি সত্যি কাজ করব। আমরা আজকে কালকে কয়েকদিন আগে আমি একটা জিনিস দেখছিলাম সিঙ্গাপুরে, হাউ দিস সিঙ্গাপুর ইজ ডেভেলপড। তো সেখানে বলতে সিঙ্গাপুরের লিকুয়েন সেটা বলতে যে প্রথমে তার 3টা আইটেম নাকি সে চুজ করলো। ফার্স্ট, ইউ হ্যাভ টু লার্ন দ্য ইংলিশ। সিঙ্গাপুরের ল্যাঙ্গুয়েজ দিয়ে হবে না, ইউ হ্যাভ টু লার্ন দ্য ইংলিশ, ইট ইজ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। দেন সে তারপরে আবার বললো যে ট্যালেন্ট, ইউ হ্যাভ টু এমপ্লয় ট্যালেন্ট, ইফ নিডেড ব্রিং ফ্রম ইউরোপিয়ান অ্যান্ড আদার কান্ট্রি, ট্যালেন্ট আনো, ট্যালেন্ট আনিয়ে ট্যালেন্টকে কাজে লাগাও। থার্ড বললো জিরো টলারেন্স অফ দি কারাপশন। আমরা দেখেন আমার সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমরা কিন্তু কোনো ভাষা ঠিক মতো জানি না। আমি সোশিওলজিতে পড়ছি, আমার একদিন ক্লাসের মধ্যে বললো, তো কেউ আমরা বাংলা লিখি কেউ ইংরেজি লিখি, উনি বলেছেন ভাই লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শেখো, দরকার নেই তোমার ইংরেজি, বাট লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ। আমরা কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, বাংলা আমি ঠিকমতো একটা লিখতে পারি না ইংরেজিতে লিখতে পারি। আমি মনে করি যে আমাদের ট্যালেন্ট ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আমার ছেলে, আপনার ছেলে, এরা কিন্তু যারা হয়তো কন্ট্রিবিউট করতে পারতো দেশে, যারা এদেশে কন্ট্রিবিউট করার মতো ছেলেগুলা সবগুলো বিদেশে পাড়ি দিচ্ছে, ওখানে পড়ালেখা ওখানে আর আসে না। আপনি এদের জানেন না কেন? ওয়াই ইউ আর নট ব্রিঙ্গিং দ্যাম দোজ হু আর দি এক্সপার্ট? আমার এখানে যে সমস্ত এক্সপার্টগুলো আছে, এটা অনেক এক্সপার্ট আছে হয়তো, কিন্তু তারা কথাও বলে না, তারা সামনে আগায় না। আমার এখানে ইকোনমিস্ট আছে, ইকোনমিস্টরা কথা বলে না আজকে, আপনি খেয়াল করেন। আপনি ইকোনমিস্টরা যেখানে দিক নির্দেশনা দিব, টুমোরোজ ইকোনমি কী হবে, ডে আফটার টুমোরো ইকোনমি কী হবে, দ্যাট ইজ নট দ্যাট, নোবডি ইজ মানে প্রেসক্রাইব করছে না, বিকজ দে আর নট টকিং। এদেরকে আমরা কাজে লাগান না কেন? আমরা ট্যালেন্ট কাজে লাগান। জি না, ওয়েল অ্যাকচুয়ালি আপনার অর্থনীতির জায়গায় তো অনেক কিছুই বলা যেতে পারে। আমি যে আলোচনা এখানে আমরা অনেক করেছি সেটা হলো যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বিশেষ করে আমাদের মানুষকে কর্মসংস্থান দেওয়া, মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়ন ছাড়া কোনো উপায় নাই। তো সেটা সরকার যেভাবে করছে, জিডিপি গ্রোথের দিকে প্রাধান্য দিয়েছিল, কিন্তু জিডিপি গ্রোথ সরকারি ব্যয়ের যে ব্যাপারটা, এখানে কিন্তু বড় রকমের একটা মিসম্যাচ আছে। সরকার ব্যয় করে জিডিপি গ্রোথকে, সরকারের বাজেট বৃদ্ধি হচ্ছে, সেটা একটা, কিন্তু তার কোয়ালিটি কী, সেই কোয়ালিটি যদি প্রশ্ন করা হয়, সেটা কতটুকু আপনার প্রাইভেট সেক্টরকে হেল্প করছে, রিয়েল ইনভেস্টমেন্ট আনার জন্য হেল্প করছে, কতটুকু আপনার রেট অফ রিটার্ন ভিত্তিক। যেমন ধরেন আমরা ঢাকা চিটাগং হলো অর্থনীতির লাইফ লাইন কিংবা শোণিত ধারা বলতে পারে। সেখানে কিন্তু অলরেডি বাম্পার টু বাম্পার গাড়ি যে কোনো সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আমরা এক্সপ্রেসওয়ে করতে পারি নাই। তাহলে আমাদের কিন্তু মৌলিক জায়গাগুলোতে যে বিশাল বিনিয়োগ দরকার ছিল, এখন হয়তো ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়েটা ইন্টারন্যাশনালি যদি প্রফিটেবল হয়, তাহলে উচিত হলো বিওটিতে দিয়ে দেওয়া। সরকার নিজে করতে গেলে যে সমস্যাটা হয়, যেটা ইতিমধ্যে এক্সপিরিয়েন্স সরকারের হয়েছে, যে অনেক ব্যয় হয়, অনেক অপচয় হয়, অনেক দুর্নীতি হয়, এবং একটা শ্রেণীর ইসের মধ্যে সরকারি কর্মচারী কিংবা এদের মধ্যে এখন প্রকল্প প্রেম সাংঘাতিকভাবে দাঁড়িয়ে গেছে। কারণ প্রকল্প মানেই হলো বিরাট প্রফিট, বিদেশ ভ্রমণ ইত্যাকার আনপ্রোডাক্টিভ খরচ হয়, এবং তার পুরো চাপটা এসে পড়ে অর্থনীতির উপরে। মানুষ তো এগুলো বুঝে না, কেন টাকার মূল্য এত কম, কেন টাকার বাইং পাওয়ারটা এরকমভাবে কমে গেল। এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ যেখানে আজকে আমি তো মনে করি প্রায় $100 বিলিয়ন থাকা উচিত ছিল আমাদের, শুধুমাত্র অব্যবস্থাপনা এবং দুর্নীতি
এবং ব্যাংকিং সেক্টরের বিপর্যয়ের কারণে মূলত সেটা ইসলামী ব্যাংক দিয়ে শুরু হয়েছে, এই অবস্থাগুলো হয়েছে। তো সেই সব ব্যাপারে আপনি কোনো সংস্কার কিংবা দৃশ্যমান কিংবা সত্যিকার অর্থে, এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতির ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তো দেখার বিষয় এখন কতটুকু সেটা আপনার করেন, এবং সেখানে যে ব্যাপকতর দুর্নীতি হয়েছে তাদের সম্পদগুলোকে যদি আপনার অধিগ্রহণ করে কিংবা আপনার করে নিয়ে এসে মূল ইকোনমিতে দেওয়া যেত, তাহলে এটা কথা ছিল। এখন আমরা যে আমাদের প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বাইরে আছে, তারা কিন্তু নিজের জীবন যৌবন দিয়ে, বিশেষ করে গ্রামের সাধারণ পরিবারের ছেলেপেলেরা কিন্তু টাকাটা দেশে পাঠাচ্ছে ব্যাংকিং মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলের বাইরেও তারা হুন্ডিতেও পাঠাচ্ছে। এখন এই হুন্ডিগুলো আবার কন্ট্রোল করতেছে বড় বড় মাফিয়া। আপনি তো দেশে যে উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছিল আমাদের, ক্ষুদ্র মাঝারি যারা ইকোনমির বটম অফ দি পিরামিড বলা হয়, তারা কিন্তু এখন নিজের জীবনের অস্তিত্বের প্রশ্নটা দিয়ে তারা চালাতে পারছে না, তারা কিন্তু সাস্টেন করতে পারছে না। ব্যাংক ইন্টারেস্ট বাড়তে বাড়তে 15% হয়েছে, সেটা আবার কোথায় যায়, হয়তো আরও বাড়বে। এই সব কিছু কিন্তু জন্য আপনার বড় রকমের সংস্কার দরকার ছিল। তো সেইগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তার মধ্যে এখন উপরে এসে হঠাৎ করে যে একটা টোটাল একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে জিনিসটা ঘটলো, সেটা কিন্তু কোনো মতেই হয়তো আমাদের প্রত্যাশা ছিল না। বরং আমরা চিন্তা করছিলাম ব্যাংকিং সেক্টরে কীভাবে সরকার করবে, ম্যাক্রো ইকোনমিক সামষ্টিক অর্থনীতিটাকে একটা ভালো জায়গায় অনেক নতুন অর্থমন্ত্রী এসছেন, অর্থনীতির একটা কাউন্সিল করুক। আমার মতে আমি মনে করি যে, আমি জাপানিদের উদাহরণ দেবো কিংবা দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়া, তারা কিন্তু সবাই অলমোস্ট একই লাইনে গেছে। এমনকি চায়না, বিইং এ কমিউনিস্ট কান্ট্রি, তার কিন্তু সবচেয়ে বেশি বিনিয়োগটা হয়েছিল মানুষের জন্য এবং অবকাঠামোতে, এই দুটো জায়গায় তারা, এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বিনিয়োগকারীরা এসে কিন্তু টেকনোলজি ট্রান্সফার করেছে। আজকে জাপানের মতো কান্ট্রির ফ্যাক্টরি কেন হলেও হতো কি, আমি টেকনোলজি ট্রান্সফার পেতাম, আমি তার বিনিয়োগটা আসতো এবং তার মধ্যে আমি এমপ্লয়মেন্ট পেতাম, এবং এখানে সাপ্লাই চেইন তৈরি হতো। আমি যদি সরকারি গাড়ি তৈরি করতে চাই সরকার, কিন্তু সেই অর্থে কিন্তু সেরকম কোনো ম্যানুফ্যাকচারিং এখানে আসে না, সবগুলো জোড়াতালি দিয়ে কোনো মতে ট্যাক্স টুক্স ফাঁকি দেওয়ার রাস্তা করতেছে এই সুবিধা নেওয়ার জন্য। সত্যিকার ম্যানুফ্যাকচারিং আনতে গেলে কিন্তু আপনাকে আনতে হবে সাপ্লাই চেইন লাগবে। তো সাপ্লাই চেইন হলে কিন্তু আমরা এটা আমার দেশে লোকেরা তৈরি করতে পারবে, নাট বোল্ট, রেডিয়েটার, এই পেইন্ট, প্লাস্টিক পার্টস, তারপরে আপনার মানে আপহোলস্ট্রি, সিট, হাজার হাজার আইটেম আছে যেটা তৈরি হতে পারতো। এখন ভারতের মতো বিশাল দেশের পাশে সে কিন্তু একটা উঠতি অর্থনীতি, তার চাহিদা আছে, সে কিন্তু আপনাকে কখনোই কেউ কাউকে সুযোগ করে দেয় না, তার বাজার আপনাকে দেবে না, আমরা কিন্তু বাজার দিচ্ছি সবাইকে। তো অতএব আমাদের কিন্তু টিকে থাকার জন্য এখন ব্যাপক রকমের সংস্কার, ব্যাপক রকমের প্রস্তুতি দরকার, আইনের শাসন দরকার, অ্যাকাউন্টেবিলিটি দরকার, অ্যাকাউন্ট সিস্টেমগুলোকে ট্রান্সপারেন্ট দরকার, আস্থা তৈরি করা দরকার যে এইখানে তুমি ইনভেস্ট করলে টাকা ফেরত নিতে পারবে। এখন কি অবস্থা জানেন, যারা এখানে বিনিয়োগ করেছে তারা টাকা নিতে পারছে না, তারা এই বার্তা দিচ্ছে তাদের হেডকোয়ার্টারে, ওটা শুনে অন্যরা বলে যেখানে যাওয়া যাবে এক্সিট রুট নেই, যেটা উনি বলেছেন। অতএব এই সবগুলা কিন্তু বোঝার বিষয়, এই সবগুলাই কিন্তু আপনাকে আমলে নিতে হবে এবং সেগুলোর জন্য বিশেষজ্ঞ আমাদের দেশে অনেক অর্থনীতিরা আছেন, বিদরা আছেন, তাদের কথা শোনেন। এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে জাপানের মধ্যে কাউন্সিল আছে, পলিসি কাউন্সিল, সেখানে তো এক্সপার্টরা আছে। তা আমাদের এখানে আজকে রাজস্ব বোর্ড থেকে আরম্ভ করে কাস্টমস, সমস্ত ভূমি রেজিস্ট্রেশন, এখানে তো হরিলুট হচ্ছে। তারা যে আনপ্রোডাক্টিভ ইনকাম করছে, এই যাকে বলে অনার্জিত অর্থ, এই অনার্জিত অর্থওয়ালাদের কাছে কিন্তু বাজার, মানুষ নিঃস্ব অসহায়, তারা কিন্তু বুঝতে পারছে না, তারা মসজিদের দিকে মনোজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তো আল্লাহ তো বলছে তুমি তোমার বুদ্ধিকে ব্যবহার করো, বিবেককে ব্যবহার করো, আমি তোমাকে জ্ঞান দিছি, সে হেকমা এলেমের দিকে যাও। আল্লাহকে দায়ী করে তো কোনো লাভ নেই। আমরা আমাদের আমি আসছি, আমরা শেষের দিকে জাস্ট 3-4 মিনিট করে আপনাদের প্রত্যেকের জন্য ক্লোজিং রিমার্কস মিস্টার সৈয়দ মওয়াজ্জেম হোসেন। উনি বেশ কথা, আমি দুই একটা জিনিস কথা বলবো, সেটা হলো যে $100 বিলিয়ন আমার থাকা উচিত ছিল। ইটস ট্রু, আমাদের তো আসলে $105 বিলিয়ন আমরা কিন্তু লোন করছি, তো লোনের টাকাটা দিয়ে তো আবার লোনের টাকাটা ফেরত পাবো না, সো ইট শুড বি উইথ আস। কিন্তু কোথায় গেল এই টাকাটা? $105 বিলিয়ন আবার টোটাল না লোন আছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে। সো এটা যদি একবার একটা দিই, তখন আবার আমাদের কমে যায়, আমাদের অবস্থানটা কমে যায়। তো যাই হোক, এটা একটা আছে। আর সেটা হলো যে ওই করাপশনের একটা, উনি হচ্ছে ল্যান্ডের কথা বললেন, আমার একটা অভিজ্ঞতা হলো যে 5 লক্ষ টাকা দিয়ে জমি কিনে 1 লক্ষ টাকা হলো যে রেজিস্ট্রেশন ফি,
মানে এটাকে বলে যে এটা দিতে হচ্ছে, এটাও আমাদের দেশে আছে। মানে আপনাকে এই অবস্থাটা হচ্ছে। আমাদের দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে R&Dটা আমাদের একেবারেই নেই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন এভরি সেক্টর। আপনি বলেন ইভেন গভর্নমেন্ট সেক্টরে অফিসার হয়ে গেছি বলে আমরা আর কোনো কিছু করতে হবে না, আমাদের কিন্তু ফার্দার কোনো ট্রেনিং হবে না, এটা তো হবে না। জব ট্রেনিং ইজ এ কন্টিনিউয়াস ট্রেনিং, এটার খুব এসেন্সিয়াল আছে। খালি বিদেশ যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে, বিদেশে যাবো, প্রিন্সিপাল ইন্সপেকশনে যাবো, এটাতে যাবো, ওটাতে যাবো, সেখানে যাই বাজার করবো, ঘুরবো ঘাটবো, এই হলো যে অবস্থা। আমাদের এই জিনিসগুলো আমার মনে হয় যেন তাকে ব্লু ইকোনমি, আমাদের এটা আমরা সবাই আজকে গত 2014 সাল থেকে মনে হয় যেন আমরা চিৎকার করছি ব্লু ইকোনমি আবার ডোর ওপেন করে দেবো। হোয়ার ইজ দ্য ব্লু ইকোনমি সিচুয়েশন অফ টুডে? আমার মনে হয় ব্লু ইকোনমির জন্য যে সমস্ত প্রজেক্ট, ব্যাঙ্কেবল প্রজেক্ট যেগুলো হতে হবে, আমি এটার যিনি সবচেয়ে ডেলি খালি বক্তৃতা দেন ওনাকে বলছিলাম, ডোন্ট টক লাইক দ্যাট, গিভ মি এ ব্যাঙ্কেবল প্রজেক্ট। আমি সেটা যেন ব্যাঙ্কেবল প্রজেক্ট আমি করতে পারি। সো উই নিড এ ব্যাঙ্কেবল প্রজেক্ট। আমাদের ব্লু ইকোনমির জন্য আমাদের যে অয়েল এক্সট্রাকশন হওয়ার বা গ্যাস এক্সট্রাকশন হইতে পারত, সেটা আমরা আজকে 12 বছর পর্যন্ত কোনো পদক্ষেপে নিয়ে নেই। এখন বলতে যে 100টা কূপ খনন করবো, আমি জানি না কোথা থেকে 100টা কূপ খনন করবে। তো এই সমস্ত কথাবার্তা বলে তো কোনো লাভ নাই। আমরা এখন পৃথিবীর ইকোনমি, পৃথিবীর ট্রেডটা কীভাবে হচ্ছে, বায়োলেটারাল ট্রেড। আমাদেরকে কেউ এফটিও করতেছে, কেউ পিটিও করতেছে, কেউ বায়োলেটারাল করতেছে, কেউ রিজনাল ট্রেড করছে। আমরা কিন্তু চুপচাপ আছি, আমরা এফটিও করতেছি। আমি গত 2010 থেকে, আমি মালয়েশিয়া চেম্বার প্রেসিডেন্ট 2010 ছিলাম, আপনার এখানে আসি বক্তৃতা দেখেছিলাম, এবং তখন আমি বলছিলাম যে এফটিএর জন্য মালয়েশিয়া ইন্টারেস্টেড। সেই দিন থেকে আমি যুদ্ধ করতেছি, আজ পর্যন্ত মালয়েশিয়া এফটিএটা করার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এখন বলতেছে পলিসি করছি, দেখা যাক, আমরা চেষ্টা করতেছি। আমরা বিমস্টেকের কোনো সুবিধা নিতে পারি না, আমরা সার্কের কোনো সুবিধা নিতে পারি না, আমরা সাপ্টের কোনো সুবিধা নিতে পারি না, আমরা মুসলিম ওয়ার্ল্ডের কোনো সুবিধা নিতে পারি না, আমরা আমাদের কমনওয়েলথ কান্ট্রিজকে কোনো সুবিধা নিতে পারি না। হোয়াই? কেন আমরা এগুলো নিতে পারছি না? হোয়াই উই আর নট ওয়ার্কিং অন দিস ইস্যুস? এগুলো যদি হয়, আমরা যদি আমি মুসলিম বাজার থেকে আজকে দেখেন, ইফ ইউ কনসিডার দি মুসলিম ওয়ার্ল্ডের মার্কেটের আমাদের হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দি মুসলিম ওয়ার্ল্ড টু মুসলিম ওয়ার্ল্ড, অনলি 3 to 4% অনলি মার্কেট তারা ক্যাপচার করে আছে। বাকিকে আমরা কিন্তু কিছুই করতে পারছি না। তেল ছাড়া অন্য কোনো প্রোডাক্টে আমরা ঢুকতে পারছি না। কমনওয়েলথ মার্কেটের মধ্যে আমাদের এত বড় একটা কমনওয়েলথ কান্ট্রিজগুলো আছে, আমরা সেখানেও তো একটা বায়োলেটারাল ট্রেড করে যেতে পারি, পাচ্ছি না। আমাদেরকে পৃথিবীর 3 বিলিয়ন পিপলসের মার্কেট ওপেন করে দিচ্ছে, যেখানে ওই যে ট্যাক্স ফ্রি। আমরা চায়নাতে ট্যাক্স ফ্রি, ক্যান ইউ বিলিভ মি? $20 বিলিয়ন মতো যেখানে ইম্পোর্ট করছি, সেখানে আমি $700 মিলিয়ন অনলি এক্সপোর্ট করছি। হোয়ারে চায়নাতে ইউ ক্যান এক্সপোর্ট 100% অফ আওয়ার প্রোডাক্ট অ্যান্ড ফ্রি অফ কস্ট। কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না কথাটা তো আমরা বাই করতে পারছি না। ইন্ডিয়ান মার্কেট আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যদি কিছু প্রবলেম আছে, বাট তারপরে তো তারা আমাকে অ্যাক্সেস দিয়েছে। আমি কেন $2 বিলিয়ন বেশি এক্সপোর্ট করতে পারছি না? আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন বলছেন যে আমি চাই অ্যান ইকোনমিক ডিপ্লোমেসি নাও, নো পলিটিক্যাল ডিপ্লোমেসি। সো ইকোনমিক ডিপ্লোমেসি, হোয়াট আওয়ার ডিপ্লোম্যাটস আর ডুইং? কোনো প্রশ্ন আছে? কোনো রকমের কোনো জবাবদিহিতা আছে? নাই জবাবদিহিতা। আমি ফরেন মিনিস্টারকে বলছি না, কিন্তু পলিটিক্যাল ছাড়া হবে না, সেটা তো এবার প্রমাণিত হলো। জাস্ট এক লাইনে বলি, যখন সরকারের একজন কর্তা ব্যক্তি বললেন যে ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে পলিটিক্যাল, চীনের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে, চীন হচ্ছে আমার ডেভেলপমেন্ট পার্টনার, এবং চীন সেটা খুব একটা ভালোভাবে নেয়নি। সো ওই যে অতি কথনে প্রবলেম হয়, অতি কথনে প্রবলেম হয়। শুধু এটুকু বলবো যে যত কথা বেশি বলবেন তত বেশি ভুল হবে। আমাদের পলিটিশিয়ানরা সেটা করেন, এবং সেই কথার জন্য আজকে দেশের দুরবস্থা। আমার মনে হয় কথা দিয়ে কাজ বেশি করা উচিত ছিল আমাদের। আর আমি ব্যবসায়ী সমাজকে বলবো, এক লাইনে ব্যবসায়ী সমাজ অবশ্যই বিজনেস ইজ এ বেস্ট প্রফেশন হিসেবে তারা আমাদের নবীজি যেভাবে বলেছেন, সেই হিসেবে যদি এটাকে নেন, অ্যাজ এ রিলিজিয়াসলি যদি এটাকে নেন, তাহলে দেশের মানুষকে আমরা উপকার করতে পারবো। না হলে দেশের মানুষের উপকার না করে আমরা আমাদের পকেট ভরবো, এটা হবে। অনেক ধন্যবাদ মিস্টার আব্দুল হক। জি, ক্লোজিং রিমার্কস। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কয়েকটা এখানে, যেমন শিক্ষকরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা আন্দোলন করছে, এ ব্যাপারে একটা আলোচনা করা উচিত ছিল। তারা যে পেনশন স্কিম নিয়ে আলোচনা করছেন, এখানে কিন্তু তারা অনেকটা ট্রেড ইউনিয়নের মতো করে জিনিসটা কী করছেন, যেখানে তারা বস্তুতপক্ষে শিক্ষকরা, ইউনিভার্সিটি টিচাররা কিন্তু সরকারি কর্মচারী না সেই অর্থে। তারা কিন্তু অনেক সুবিধা পান, যেমন তারা 15 মিনিট ছুটি পান, শিক্ষার জন্য ছুটি পান, তারপরে এমনিতে ছুটি নেন, এবং সেই হিসাবে কিন্তু সরকারি অফিসাররা কিন্তু সেটা ওইভাবে পায় না। অর্থাৎ তারা যেটা করছেন, তারা আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে যে সুবিধাগুলো নিয়ে কোনো রকমের পাবলিকেশন ছাড়া প্রফেসর হচ্ছেন, এটা পৃথিবীর কোথাও নাই। এবং যে কারণে দেখা গেল যে প্রধানমন্ত্রীর যে স্কিম, মানে স্কলারশিপ,
সেই স্কলারশিপে একটা ইউনিভার্সিটি টিচার চান্স পায় না, যেটা প্রমাণ করে প্রাইমারি স্কুলের টিচার চান্স পেয়েছে হারবারে, পুলিশের এসআই চান্স পেয়েছে। তার মানে মেধা, অর্থাৎ মেধাতান্ত্রিকতার কোনো বিকল্প নাই। আমি বলবো মেধার ভিত্তিতে না গেলে বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আপনি মেধাবী ছাড়া অন্যদেরকে দলীয় বিবেচনায় যে বিবেচনায় দিচ্ছেন সেখানে আপনি করাপশনকে কিন্তু আহ্বান করছেন, এবং সে ঢোকার পরপরই কিন্তু করাপশনের মধ্যে আসবে। অর্থাৎ এইটার কোনো বিকল্প নাই। সেখানে হ্যাঁ আপনি কোটা রাখতে পারেন, অনেক যৌক্তিকভাবে একটা কোটা হয়তো থাকতে পারে, যেগুলো ওই আপনার ক্ষুদ্র জাতিসত্তা, তার পিছনে পড়া কিংবা জেলা ভিত্তিক যেগুলো আছে সেগুলো হতে পারে। মানে মুক্তিযোদ্ধাদের জন্য যেহেতু 10% বেশি ব্যবহারই করে না, এগুলো কিন্তু সংস্কার হতে পারে। কিন্তু বড় সংস্কার হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, যেটা মঞ্জম ভাই বলতেছিলেন যে আমাদের ট্যাক্স সিস্টেমে ভ্যাট 15% রেখে, যেটা ভ্যাটের একজন অত্যন্ত সিনিয়র অভিজ্ঞ একজন অফিসার সাথে আমি গতকালকে কথা বলেছি যে আমরা কিন্তু সে আন্দোলনটা খুব জোরে সোরে করি নাই। আজকে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এক জায়গাতে গেলে সব হবে, সেটা প্রায় 10 বছর হতে চললে এখনও বাস্তবায়ন হয় নাই। তার মানে সংস্কারের প্রতি আমাদের কমিটমেন্ট নাই। তারপরে হলো 15% ভ্যাট কেন হবে? ভারতে তো অনেক কম, তাহলে 15% ভ্যাট দিয়ে তো আমরা কম্পিট করতে পারবো না। তারপর ইনকাম ট্যাক্সে কিন্তু আমাদের এখানে সাথে আরও ব্যাপকতা হওয়া উচিত ছিল। ইনকাম ট্যাক্স মানে আমি মনে কোটি লোক ইনকাম ট্যাক্স দেওয়া উচিত, যে ইনকাম সিস্টেমটা যা সেটা অটোমেটিক করে দিলেই পারে। যেখানে কোনো ওই লোকজন রেখে আপনি মনে করেন যে রাখতেছেন, তারা যে ট্যাক্স দেয় তারাই বারে বারে গিয়ে, এবং ট্যাক্সের লোকেরা বিদেশে অর্থ পাচার করছে, অর্থশালী হচ্ছে, এই জায়গাগুলোতে বড় রকমের। এবং সবচেয়ে বড় কথা যে সরকার তার ব্যয় নির্বাহ করতে গিয়ে বাজেটের প্রায় 40% ব্যয় করে ফেলছে। তাহলে সরকারের এই যে আনপ্রোডাক্টিভ ব্যয়, সে উন্নয়নে কি ব্যয় করবে? অতএব এইখানে সরকার কেন ব্যয় করছে? সরকারের আকার, এতগুলো মিনিস্ট্রি কিন্তু কোনো দরকার নেই। আপনি দেখেন একসময় ছিল পাকিস্তান আমলে একরকম ছিল, আজকে যদি আপনাকে অর্থনৈতিক উন্নয়ন করতে হয় তাহলে সরকারের মূল থিম হবে ফ্যাসিলিটেটিং ইনভেস্টমেন্ট, ফ্যাসিলিটেটিং ট্রেড, ফ্যাসিলিটেটিং ইন্ডাস্ট্রি। এইটা হবে, এইটাকে প্রধান রেখে কিন্তু আপনি হ্যাঁ ডিস্ট্রিক্টে আপনি প্রশাসন চালাবার জন্য একজন গভর্নর কিংবা একজন ডিসি দরকার, সেটা আপনি ঠিক আছে, কিন্তু এতগুলো মিনিস্ট্রি অবস্টাকল, এটা কিন্তু বাধা। মানুষ যখনই একটা মিনিস্ট্রিতে যায় তখনই কিন্তু একটা কাউন্টার থাকলে সেখানে কিন্তু খরচ বাড়ে, সময় বাড়ে, কিন্তু আপনি আটকে যাচ্ছেন। অতএব যারা উন্নতি করেছে, সেটা জাপান থেকে আরম্ভ করে মালয়েশিয়া থেকে আরম্ভ করে, আপনি যেমন ভিয়েতনামের মতো কমিউনিস্ট কান্ট্রিও কিন্তু বাজার অর্থনীতিকে ধারণ করেছে এবং মুক্ত বাজার অর্থনীতিকে ধারণ করেছে। তারা কিন্তু আপনার সংস্কার করেছে, করে কিন্তু আপনার এই যে পুঁজিবাদী ব্যবস্থাকে নিয়েছে তাদের মতো করে, যে হাউজিং, ট্রান্সপোর্টেশন ইত্যাকারগুলোকে সমাজতান্ত্রিক সিস্টেমে রেখে তারা কিন্তু ইন্ডাস্ট্রিকে ইনভেস্ট করে। সারা পৃথিবীর সব ইন্ডাস্ট্রি কিন্তু 1 নম্বর চয়েস হচ্ছে ভিয়েতনাম, আপনার চায়না। অতএব এই সংস্কার হতেই হবে, এই পরিবর্তন কন্টিনিউয়াসলি করতে হবে, পরিবর্তন না হলে মরণ। এখন সবসময় বলছি, সর্বশেষে আমি যারা আজকে এই অনাহুতভাবে জীবন দান করলে যে তরুণেরা, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটা লাইন অ্যাড করি, সেটা হলো যে আমাদের সরকারি কর্মকর্তা, আমার মনে সরকারি মানে এমপ্লয়মেন্ট 17 লক্ষের মতো কম, বেশি না, টোটালি কর্মের উনি বললেন 40% এই 17 লক্ষ লোকের হাতে যাচ্ছে। আর এই সারা বাংলাদেশের আমরা 40%-এর বেশি বোধহয়, আমরা 190 বিলিয়ন পিপলস, 190 মিলিয়ন পিপলস, আমরা বাকিদের জন্য আছি ভাই। দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং মিস্টার আব্দুল্লাহ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সাম্প্রতিক যে ছাত্রদের আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে যা কিছু ঘটল তাকে আমার অতিথিরা এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছেন এবং গভর্নেন্সের শাসনের এক ধরনের দুর্বলতা হিসেবে চিহ্নিত করছেন, এবং তরুণদের মাইন্ডসেট বুঝবার কথা তারা বলেছেন। বাংলাদেশের জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তরুণ জনগোষ্ঠী, এবং জনগণকে যেন রাষ্ট্রের বিপক্ষে দাঁড় করিয়ে না দেওয়া হয়, আর তার জন্য কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেটা এখন মোটামুটিভাবে স্পষ্ট। আর বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত সকল ধরনের দুর্বলতা আমার মনে হয় যতটা সম্ভব
টু দ্য পয়েন্ট ওনারা চিহ্নিত করবার চেষ্টা করেছেন। একই সঙ্গে শুধুমাত্র নেতিবাচক কথাবার্তা বলেনি, সম্ভাবনার জায়গাগুলো ওনারা আলোচনায় নিয়ে এসেছেন, কিন্তু সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর কোনো প্রয়াস লক্ষ্য করছেন না বলে এক ধরনের হতাশাও ওনাদের মধ্যে আছে। এবং সংকটটা কোথায়? সংকটটা ঘুরে ফিরে বারবার আলোচনার মধ্যে এসছে গভর্নেন্সের সমস্যা, গণতন্ত্রের সংকট, নির্বাচনের সমস্যা, আইনের শাসনের দুর্বলতা, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব। ঘুরে ফিরে এই প্রসঙ্গগুলো নিয়ে বহু বছর ধরে বাংলাদেশে আমরা আলোচনা করছি, কিন্তু সেই অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একদিকে মেধার কোনো বিকল্প নেই, এই আন্দোলনের প্রেক্ষিতের কথা, আন্দোলনের সূত্র ধরে ওনারা বলছেন, কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা বড় বৈপ্লবিক পরিবর্তন দরকার, ব্যাপক সংস্কার দরকার। বাংলাদেশের সব কিছুকে আমূল আসলে এর খোল নলচে যতক্ষণ পর্যন্ত আমরা পাল্টাবার জন্য প্রস্তুত হব মানসিকভাবে এবং কার্যকরভাবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো সমস্যার আলাদা আলাদাভাবে সমাধান করা সম্ভব নয়। কাজে আমরা আশা করব যে এই জায়গায় একটা মনোযোগ দেওয়া দরকার, এর জন্য আলোচনা শুরু করা দরকার। এবং সেখানে ওই যে ঘুরে ফিরে আমার অতিথির একজন বলছিলেন যে ভালোবাসা, সহমর্মিতা, সহিষ্ণুতা, আদর, এগুলো খুব প্রয়োজন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে এগুলো অপরিহার্য, সেটা অনুপস্থিত বাংলাদেশে একেবারেই। সেগুলো যতক্ষণ নিশ্চিত না করতে পারবো, বাংলাদেশ আসলে পেছনের দিকে হাঁটতে থাকবে। আমরা যতই উন্নয়ন অগ্রযাত্রার কথা বলছি, কিন্তু একটা সময় এসে আমরা দেখছি যে আসলে আমরা এগুচ্ছি না, আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।